আলোর প্রতিসরণ। দেখো, এই যে রেখাটি গোলাপি কালারের, এটি হচ্ছে বিভেদ তল। বিভেদ তল মানে হচ্ছে কি, এমন একটি তল যেটি বিভেদ ঘটায়। বিভেদ তল বা একটি সমতল, তার উপরে আছে বাতাস, বায়ু, আর নিচে আছে জল বা কাঁচ। আমরা ধরে নিচ্ছি নিচে আছে জল। তাহলে এই যে তল এ বি, একটি তল রেখা দিয়ে বোঝানো হয়েছে তলটি এখানে। এবি তল হচ্ছে দুই মাধ্যম, বায়ু এবং জল, এই দুই মাধ্যমের বিভেদ তল। এম এন, এম এন, এই পয়েন্ট হচ্ছে এন। এম এন হচ্ছে আপতিত রশ্মি। এম এন আপতিত রশ্মি। কোথায় আপতিত হচ্ছে? দুই মাধ্যমের বিভেদ তলে কোনো একটা বিন্দুতে আপতিত হচ্ছে। এন বিন্দুতে আমরা ধরে নিচ্ছি আপতিত হচ্ছে। যখন এরকম আলোক রশ্মি তার গতিপথ দিয়ে যেতে যেতে দুই মাধ্যমের বিভেদ তলে কোনো একটি বিন্দুতে আপতিত হয়, তখন তার যেটা অরিজিনাল গতিপথ, অর্থাৎ যেদিকে সে যাচ্ছিল, লক্ষ্য করে দেখো যে ডটেড লাইন ব্লু কালারের, এটা ছিল আলোর অরিজিনাল যাওয়ার গতিপথ। ঠিক যেখানে বিভেদ তল যে বিন্দুতে আপতিত হয়েছে, সেই বিন্দুতে তার বিভেদ তলের মধ্যে একটা যে কোনো বিন্দুতে যেখানে পড়েছে, সেইখানে এই আলোক রশ্মি কি হয়েছে না, যেদিকে যাচ্ছিল তার গতিপথ বিচ্যুত হয়ে গেছে। বিচ্যুত মানে বেঁকে গেছে, সোজা কথা বেঁকেছে। এবং তাহলে এম এন, এন ও, এই যে আলোক রশ্মি যেটি রয়েছে এখানে, এন ও, এটা অন্য একটা আলোক রশ্মি। এই যে ঘটনা, দুই মাধ্যমের বিভেদ তলে আলোক রশ্মির বেঁকে যাওয়া, এই ঘটনাকে বলে আলোর প্রতিসরণ। এবং এই প্রতিসরণের জন্য একে বলা হয় প্রতিসৃত। প্রতিসৃত, প্রতিসরণ থেকে প্রতিসৃত কথাটা এসছে। প্রতিসৃত রশ্মি, তাহলে বোঝা গেল এটা একটা আলোর অন্য ধর্ম। তোমরা প্রতিফলনের ধর্মটা পড়েছো, প্রতিফলনের ধর্ম বাদ দিয়ে এটা অন্য একটা ধর্ম। এটা হচ্ছে কি না, দুই মাধ্যমের বিভেদ তলে আলোক রশ্মির গতিপথ বেঁকে যায়। এখন বায়ু হচ্ছে লঘু মাধ্যম, লঘু মানে হালকা, আর জল হলো গিয়ে ঘন মাধ্যম। এখন এই যে লঘু এবং ঘন, এই দুটো ধারণা আলোক বিজ্ঞানের সাপেক্ষে অন্যরকম। ঘন মাধ্যম হচ্ছে জল, লঘু মাধ্যম হচ্ছে বায়ু, এটা ঠিক কথা। আলোক বিজ্ঞানের সাপেক্ষে লঘু এবং ঘন, আমরা যেটা লঘু এবং ঘন বলতে বুঝি, লঘু বা হালকা, ঘন বা ভারী, এই ধারণাটা আলোক বিজ্ঞানে ঈষৎ পরিবর্তিত, অর্থাৎ কিছুটা হলেও বদলে যায়। সে বিষয়ে আমরা পরে আসবো। দুই মাধ্যমের বিভেদ তলে যে অভিলম্ব আঁকা হয়েছে, সে অভিলম্বটা হচ্ছে পি কিউ। লক্ষ্য করে দেখো, পি কিউ হচ্ছে অভিলম্ব। পি কিউ আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। অভিলম্ব মানে লম্ব, এখানে লম্ব। তাহলে এই লম্বের সঙ্গে আপতিত রশ্মি যে কোণ করেছে, সেই কোণটার নাম হচ্ছে আপতন কোণ, মানে এম এন পি। কোণ এম এন পি, এটাকে বলে আপতন কোণ। আর কোণ
ইউএনও, এটাকে বলে প্রতিসরণ কোণ। প্রতিসরণ তাহলে আমাদের কতগুলো ধারণা হলো, এখানে অনেকগুলো জিনিস আমরা সংজ্ঞায়িত করলাম বা ডিফাইন করলাম। এবং বেঁকে গেছে বলে এই কোণটা যদি আই বলি আর এই কোণটাকে আর বলি, তাহলে আপতন কোণ সমান আই কোণ কোণের চিহ্ন অনুযায়ী, আর প্রতিসরণ কোণ সমান হচ্ছে আর কোণ। বেঁকে গেছে বলে আই নট ইকুয়াল টু আর। লক্ষ্য করে দেখো, এম এন পি এর সঙ্গে কিউ এন এস, এই পয়েন্টটা যদি নিই, এই দুটো কোণ বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে এই কোণটা যদি আই হয়, এই গোটা কোণটা তাহলে আই এর সঙ্গে সমান জ্যামিতির নিয়ম অনুযায়ী, অর্থাৎ কিউ এন এস কোণটা হচ্ছে আই এর সঙ্গে সমান। কিন্তু আমরা দেখছি এই প্রতিসরণ কোণ আর, সেটা হচ্ছে কিউ এন ও। তাহলে আমরা লিখতে পারি জ্যামিতির নিয়ম অনুযায়ী আই ইজ গ্রেটার দেন আর। এক্ষেত্রে যদি এখানে বায়ু থাকে, এখানে জল থাকে, তাহলে আই ইজ গ্রেটার দেন আর, মানে কোণ আই ইজ গ্রেটার দেন কোণ আর। অর্থাৎ এই কোণটা যদি ধরা যায় 45 ডিগ্রি বা 40 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা 45-এর থেকে কম, 30 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রিও হতে পারে, বা আরো কম হতে পারে, বা আরো বেশি হতে পারে, কিন্তু 45-এর থেকে কম হবে। কত হবে না হবে সেটা পরে সূত্র দ্বারা নির্ধারিত হবে। তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো, মূল কথা জ্যামিতির নিয়ম অনুযায়ী যেটা দাঁড়ালো, যে আলোকরশ্মি যখন তার গতিপথে দুই মাধ্যমের বিভেদ তলে কোনো একটি বিন্দুতে আপতিত হয়, আপতিত হলে পরে আলোকরশ্মি তার গতির দিক পরিবর্তিত হয়। অন্য ভাষায় বলতে গেলে আপতন কোণের মান এবং প্রতিসরণ কোণের মান সমান হয় না। যদি বায়ু থেকে জল অর্থাৎ লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, তখন আপতন কোণের মান বেশি হয় এবং প্রতিসরণ কোণের মান কম হয়। এই ইনফরমেশনগুলো আমরা এই জ্যামিতির যে ছবিটি রয়েছে সেই ছবি থেকে আলোক সংক্রান্ত যে একটি নূতন ধর্মের আলোচনা করা হলো, সেই আলোচনার সাপেক্ষে এই তথ্যগুলো দেওয়া যেতে পারে। তাহলে আমরা এই তথ্যগুলোকে যদি আমরা একটা সূত্রের আকারে লিখি, এক বা একাধিক সূত্রের আকারে লিখি, তাহলে কি বলতে পারি? লক্ষ্য করে দেখো, এটা যেখানে আমি তোমাদের এই বিষয়টা আলোচনা করছি, সেটা একটা প্লেন সারফেস, অর্থাৎ একটা সমতল। সমতলের মধ্যে আমরা এঁকেছি আপতিত রশ্মি, সমতলের মধ্যে এঁকেছি প্রতিসৃত রশ্মি, এবং আপতন বিন্দুতে যে অভিলম্ব আঁকা হয়েছে সেটাও সেই একই সমতলে আঁকা হয়েছে। তাহলে একটা সূত্র আমরা বলতেই পারি যে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। লক্ষ্য করে দেখো, আপতিত রশ্মি হচ্ছে এমএন, এমএন হচ্ছে এটা, প্রতিসৃত রশ্মি হচ্ছে এন ও, এনও হচ্ছে এই অ্যারোটা যেটা ব্লু রঙের, এবং পি কিউ হচ্ছে এই যে ডটেড লাইন, এই লাইনটা হচ্ছে আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। তাহলে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এই তিনটে একই সমতলে থাকে। তাহলে এই সূত্রটা আমরা আগে লিখি, তারপরে আমরা না হয় অন্য সূত্র আলোচনা করব। তাহলে 1 নাম্বার সূত্র, এটা লিখব প্রতিসরণের সূত্র। প্রতিসরণের 1 নাম্বার সূত্র হচ্ছে আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে
অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। এবার 2 নাম্বার সূত্রের জন্য আমাদের একটুকু ছবি আঁকতে হবে। বেশ ভালো ছবি আমাদের সিলেবাসে বা বইতে আলোচনা করেছে, আমরা সেই ছবিটাই আঁকবো। নামটা একটু পরিবর্তিত হতে পারে আমাদের এখানে। তাহলে দেখো, এটা হচ্ছে 2 মাধ্যমের বিভেদ তল। আমি একটু ছবিটা আঁকতে সময় লাগবে, ছবিটা আঁকতে একটু সময় নেবে, কারণ হচ্ছে কি এটা বেশ বড় সড়ো একটা ছবি। তাহলে এটা 2 মাধ্যমের বিভেদ তল, এবং আমরা 2 মাধ্যমের বিভেদ তলে আগে ভাগে এটা লম্বটা এঁকে নিচ্ছি। লম্বটা আঁকলে আমাদের কিছুটা কাজের সুবিধা হবে। ঠিক আছে, এবার একটা বৃত্ত আঁকতে হবে। বৃত্তটা আঁকলে আমাদের জিনিসটা বুঝতে, তোমাদের যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজে বুঝতে সুবিধা হবে। একটা বৃত্ত আঁকলাম। এরপরে এই যে উপরের যে অংশটা, এটা হচ্ছে ঘন মাধ্যম, আমরা লিখেই দিই এটা ঘন মাধ্যম, এই লঘু মাধ্যম, সরি, মানে বাতাস। এটা হচ্ছে ঘন মাধ্যম, মানে কাঁচ বা জল। এরপরে আলোক রশ্মি এই দিক দিয়ে আসছে, তোমাদের বইতে যেটা করেছে আর কি, ক্লাস, পশ্চিমবঙ্গ সরকার যে বইটি দিয়েছেন আমাদের, সেই বইতে যেভাবে ছবিটি আঁকা হয়েছে এখানে সেইভাবে ছবিটি আঁকা হচ্ছে, যাতে তোমাদের বুঝতে কোনো রকমের অসুবিধা না হয়। এই হচ্ছে আলোক রশ্মি, অ্যারো থাকবে, জিওমেট্রিক্যাল অপটিক্সে একটা অ্যারো থাকে, এই যে লাল রঙের অ্যারো, এটি হচ্ছে আপতিত রশ্মি। আর সেই আপতিত রশ্মি 2 মাধ্যমের বিভেদ তলে আপতিত হয়ে প্রতিসৃত হয়ে সেটি একটি অন্য অ্যাঙ্গেল করে এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, ধরা যায় এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। বা এটাকে আমরা একটু এরকম করে বার করে দিলাম, এটাকে ঠিকই রাখলাম, এটাকে বরং আমরা চেঞ্জ করি। ঠিক আছে, তাহলে এটা হলো আপতিত রশ্মি, নাম দিয়ে দিই একটা, সুবিধা হবে। এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি। এ ও আপতিত রশ্মি, ও বি প্রতিসৃত রশ্মি, ও বি রশ্মি সোজা বেরিয়ে গেছে। আর এই কোণটা হচ্ছে আপতন কোণ, আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে, অভিলম্বের নাম দিই এন, N1, এটা অভিলম্ব। যে কোণ করেছে তার নাম হচ্ছে
অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বা আপতন কোণ আই। আর এখানে লক্ষ্য করে দেখো আই এর থেকে আরটা ছোট যে কোণ করেছে এটার নাম হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন আর। এরপরে করছি কি, জ্যামিতির একটুকু সামান্য চর্চা আর একটু বাড়াতে হবে এখানে। তার জন্য দু একটা অঙ্কন করতে হবে আমাদের, অঙ্কনগুলো একটু করে দিই। এই যে এন এন ওয়ান যে লম্ব বা অভিলম্বটি রয়েছে, সেই এন এন ওয়ান লম্বের উপরে এ থেকে একটি লম্ব এখানে আঁকা হলো, লম্ব টানা হলো এর উপরে, এটি এ বিন্দু থেকে টানতে হবে। তোমরা স্কেল পেন্সিল নিয়ে কাজ করবে। এ থেকে টানা হলো, এর নাম হচ্ছে এ এক্স, এটার নাম হচ্ছে এ এক্স। আর বি থেকে এর উপরে আরেকটি লম্ব টানা হলো, তার নাম হচ্ছে বি ওয়াই। ঠিক আছে, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে ওয়াই বিন্দু। তাহলে নামগুলো দিয়ে দিই। এটা হচ্ছে এক্স বিন্দু, এটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, এখন এ এক্স, লক্ষ্য করে দেখো ছবিটা যখন আঁকা হয়েছে, এ এক্স ইজ গ্রেটার দেন বি ওয়াই। যদি তোমরা ছবিটা আঁকো খাতায় পেন্সিল দিয়ে, তাহলে দেখবে এ এক্স এর দৈর্ঘ্যটা বড় হচ্ছে এবং বি ওয়াই বুঝতে পারছো, এটা এটা ওয়াই বিন্দু, এটা এন ওয়ান বিন্দু, গুলিয়ে ফেলো না। তাহলে এ এক্স গ্রেটার দেন বি ওয়াই, এবং এ এক্স বাই বি ওয়াই, এ এক্স এর দৈর্ঘ্য বাই বি ওয়াই এর যে দৈর্ঘ্য, এটাকে একটা আলাদা নাম দেওয়া হয়েছে। এই যে এ এক্স বাই বি ওয়াই, এই রেশিওটা সবসময়, এটা লঘু যদি হয়, এটা যদি ঘন হয়, এটা যদি লঘু হয় এবং এটা যদি ঘন হয়, তাহলে একের থেকে বেশি হবে। দেখতেই পাচ্ছ এ এক্সটা বড়, বি ওয়াইটা ছোট, তাহলে গ্রেটার দেন ওয়ান। এবং এটাকে বলা হয় দুই মাধ্যমের প্রতিসরাঙ্ক। দুই, এই যে অনুপাতটা, দুই মাধ্যমের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, তাহলে দ্বিতীয় সূত্রটা কি হবে না, দ্বিতীয় সূত্রটা হবে যে আলোক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম বা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, তখন এক্স, দুই মাধ্যমের জন্য, কোনো দুটি নির্দিষ্ট মাধ্যমের জন্য এক্স বাই বি ওয়াই এর অনুপাত ধ্রুবক হয়। তাহলে দুটি নির্দিষ্ট মাধ্যমে বিভেদ তলে আলোক রশ্মি প্রতিসৃত হলে এক্স বাই বি ওয়াই অনুপাত ধ্রুবক হয়। এই অনুপাতকে মাধ্যমে প্রতিসরাঙ্ক বলে। তাহলে দুই মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে একটা অনুপাত, এবং সে অনুপাতটা নির্ণয় করার সময় এটা এরকম ছবি আঁকতে হবে, এবং যখন সূত্রটা লিখবে দ্বিতীয় সূত্রটা, তখন কিন্তু ছবিটি সহই লিখতে হবে। এবং এখানে বলে দিতে হবে এ ও আপতন
বা এ ও আপতিত রশ্মি, ও বি প্রতিষ্ঠিত রশ্মি, এটা বলে দিতে হবে, তবে গিয়ে কিন্তু সূত্রটি লেখা যাবে। নাহলে এই সূত্রটা অন্য একটা ভার্সন আছে যেটা তোমাদের কাছে সহজ হবে, তার ম্যাথামেটিক্সটা আবার তোমাদের জানা নেই, ক্লাস 8-এর স্টুডেন্টদের জানা নেই, ক্লাস 10-এর স্টুডেন্টদের জানা আছে। তাদের ক্ষেত্রে কিন্তু যাদের সাইন বলে জিনিসটা, ত্রিকোণমিতির সাইনটা জানো, তাহলে বলা হয় আপতন কোণের, এই যে এটা বা, আমি লিখে দিচ্ছি এটা এটা বা, এই সূত্রে এটা অল্টারনেটিভ লিখে দিচ্ছি এরপরে, এটা ক্লাস 10-এর ছেলেদের পক্ষে দ্বিতীয় সূত্রটা বোঝা যাবে, কারণ তারা সাইন কস ইত্যাদি ব্যাপারগুলো তারা জানে। ক্লাস 8-এ জানে না এরকমটা নয়, অনেকেই জানে টানে, তবে ক্লাস 8-এ যারা জানে না তাদের ক্ষেত্রে এটাই প্রযোজ্য, যারা জানে তাদের জন্য কিন্তু দুটো সূত্রই প্রযোজ্য, তারা দুটো সূত্রই কিন্তু নিজেরা মনে রাখতে পারবে বা নিজেরা বুঝতে পারবে। তাহলে দ্বিতীয় আমরা এর যে অল্টারনেটিভ ভার্সন যেটা রয়েছে সেটা আমরা পরের পাতায় লিখে দিচ্ছি। লক্ষ্য করে দেখো এখানে এটা হচ্ছে দুই মাধ্যমের বিভেদ তল, এটা হচ্ছে অভিলম্ব, এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি, নাম দিয়ে দিই তাহলে বুঝতে বা লিখতে সুবিধা হবে। এ ও বি এন এন ওয়ান, তাহলে এ ও এন সমান আপতন কোণ, আর বি ও এন ওয়ান সমান প্রতিসরণ কোণ। এটাকে বলে আই, আমরা নাম দিলাম আই, এটার নাম দিলাম আই। তাহলে সূত্রটা হচ্ছে কি, আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়। গাণিতিক ভাষায় সাইন আই বাই সাইন আর সমান ধ্রুবক। ধ্রুবক মানে ধ্রুব রাশি, যার কোনো পরিবর্তন হয় না দুই মাধ্যমের জন্য। তাহলে এটা লিখতে হবে পুরো সূত্রটা, নির্দিষ্ট দুটি দুটি মাধ্যমের ক্ষেত্রে এবং নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়। দুটো সাইনই কিন্তু এক কথায় লেখা ভালো। আপতন কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়, সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু ধ্রুবক। এই ধ্রুবককে প্রতিসরাঙ্ক বলে বা দুই মাধ্যমের প্রতিসরাঙ্ক, এই ধ্রুবককে দুই মাধ্যমের প্রতিসরাঙ্ক। এখন এই কোণটাকে আই বলেছি, এই কোণটাকে আর বলেছি, এটাকে বলেছি লঘু, এটাকে বলেছি ঘনক আই। এখন যদি এমনটা হয়
উপরে ঘন আর নিচে লঘু যদি হয় তখন কি হবে? উল্টোটা হবে। তখন এটা বড় হবে, এখানে যেমন এটা বড় এটা ছোট, উল্টোটা হবে, নিচেরটা ছোট হবে উপরটা বড়। তাহলে সেই কেসটা দেখাই। ধরা যাক এটা হচ্ছে একটা দুই মাধ্যমের বিভেদ তল, এইটি দুই মাধ্যমের বিভেদ তল ধরা যাক, এবং আলোর উৎস আছে নিচে, নিচে জল আছে, নিচে জল আছে, জলের মধ্যে একটা আলোর উৎস রয়েছে, উপরে বাতাস, এই জায়গাতে একটি বাল্ব জ্বলছে, লাইট, সোর্স অফ লাইট এস। এখান থেকে একটি আলোক রশ্মি বেরিয়ে, এখান থেকে আলোক রশ্মিটি বেরিয়ে এইখানে এসে পড়ল, দুই মাধ্যমের বিভেদ তলে এসে পড়ল। দুই মাধ্যমের বিভেদ তলে আমাদের অভিলম্ব আঁকতে হবে, অভিলম্ব আঁকলাম। অন্য কালারে রেখে দিলে সুবিধা হয়। দুই মাধ্যমের বিভেদ তলে আমরা অভিলম্ব আঁকলাম, এই হচ্ছে দুই মাধ্যমের বিভেদ তলে অভিলম্ব। তাহলে আপতন কোণ হচ্ছে এটা, প্রতিসরণ কোণের মানটা বড় হবে, এটা হচ্ছে প্রতিসরণ কোণ, এবং প্রতিসরণ কোণের মানটা বড় হবে। লক্ষ্য করে দেখো, এটা আপতন কোণ, এটা হচ্ছে প্রতিসরণ। তাহলে যদি আমরা চিহ্নিত করি, এটা হচ্ছে আই, এটা হচ্ছে আর, এর নাম এ, এই পয়েন্টের নাম এ, এটা হচ্ছে ও, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এন, এটা হচ্ছে এন ওয়ান। তাহলে এখানে আপতন কোণ সমান হচ্ছে কত? আই, আই সমান হচ্ছে কত? এ ও এন। আর প্রতিসরণ কোণ হচ্ছে সমান আর সমান, দুটো এন দিয়েছি তো, একটা এন একটা এন ওয়ান করে দেওয়া ভালো, বিও এন ওয়ান, বিও এন ওয়ান, এটা প্রতিসরণ কোণ। এখানে দেখো আই লেস দেন আর, আর এর চাইতে আইটা ছোট, এই কোণ উল্টোটা হচ্ছে। আপতন কোণ আগে বড় ছিল, প্রতিসরণ কোণটা ছোট ছিল, এবারে আপতন কোণটা হয়েছে ছোট আর প্রতিসরণ কোণটা বড় হয়েছে, কারণ মাধ্যমটা নিচে জল উপরে বাতাস। তো যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তখন প্রতিসরণ কোণের মানটা বড় হয়। তাহলে আমরা একটা ছোট তথ্য এখানে লিখব, ঘন মাধ্যম থেকে, ঘন মাধ্যম থেকে ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো যাবার সময় আপতন কোণের তুলনায় প্রতিসরণ কোণের মান বড় হয়। লঘু ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো যাওয়ার সময় আপতন কোণের তুলনায় প্রতিসরণ কোণের মান বড় হয়। এই ছোট্ট সেন্টেন্সটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে,
পরবর্তী আলোচনার জন্য। আমরা এই আলোচনাটা শিখলাম কোথা থেকে? এটা শিখলাম প্রতিসরণের ধারণা থেকে। এরপরে তোমাদের ছোট্ট করে একটা আলোচনা তোমাদের বইতে আছে, আর একটা বিষয় সেটা আলোচনা করে দিতে হবে এবং বোঝাতেও হবে তোমাদের, সেটা হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এটা কি? এই বিষয়টাও, এটা হচ্ছে এই যে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এটাও একটা আলোক সংক্রান্ত একটা ঘটনা। কিরকম ঘটনাটা সেটা আমরা আগে আলোচনা করে নিই। প্রথমত আমাদের একটা দুই মাধ্যমের বিভেদ তল আঁকতে হবে। এটা দুই মাধ্যমের বিভেদ তল, এবং ছবি আঁকার সময় তোমরা দুই মাধ্যমের বিভেদ তল আঁকার সঙ্গে সঙ্গে একটা অভিলম্ব এঁকে নেবে। অভিলম্বটা এঁকে নিলে আঁকার ক্ষেত্রে আমাদের সুবিধা হবে। এটা হচ্ছে অভিলম্ব, এই হলো অভিলম্ব। এবং সুবিধা মতো একটা অভিলম্বের নাম তোমরা দিয়ে দেবে। আমরা N1 নাম দিতে অভ্যস্ত, ওটাই দেবে, বা নাও দিতে পারো, তোমার খুশি মতো নাম। N1 হচ্ছে অভিলম্ব, এবং আমরা ধরে নিচ্ছি আলোর যে উৎস সেটি নিচে রয়েছে এবং এখানে জল রয়েছে আর উপরে বাতাস রয়েছে, বায়ু, এটা ওয়াটার, এটা এয়ার, এরকম একটা ঘটনা দেখাই যেতেই পারে। নিচে জল রয়েছে, উপরে বাতাস রয়েছে, পুকুরের ধরে এটা একটা পুকুর, পুকুরের উপরিতল, এটা হচ্ছে দুই মাধ্যমের বিভেদ তল, এরকম একটা ঘটনা। সেখানে জলের ভেতরের থেকে আলো আসছে আলো, সেখান থেকে আমরা আলোর উৎস থেকে আলোর গতিপথটা চিহ্নিত করি। তাহলে এটা হচ্ছে আলোর আপতিত রশ্মি। আমরা জানি আপতিত রশ্মি যা হবে, প্রতিসৃত রশ্মি যেটা হবে, সেটা কিন্তু সেখান থেকে একটু বেশি কোণ করে বেরিয়ে যাবে। ধরা যাক এটা প্রতিসৃত রশ্মি, তাহলে এটা হচ্ছে আই, 1 নাম্বার আলোক রশ্মি। এটা 1 নাম্বার আলোক রশ্মি। 1 নাম্বার আলোক রশ্মির জন্য প্রতিসৃত রশ্মিটাও 1 নাম্বার প্রতিসৃত রশ্মি। একটা রশ্মি এরকম করে, এটা হচ্ছে আই কোণ মানে আপতন কোণ, আর এটা হচ্ছে আর কোণ মানে প্রতিসরণ কোণ। এবং আমরা আগেই বলেছি যে এখানে আই ছোট হবে আর বড় হবে। তাহলে আমরা লিখি এখানে আই লেস দেন আর, আই এর থেকে আরটা বড় হয়। এটা যদি 30 ডিগ্রি হয়, এটা 45 ডিগ্রি হতে পারে, অথবা 30-এর 31 হতে পারে, 32 হতে পারে, ইত্যাদি। এবং আপতন কোণটা আমরা যেমন যেমন বাড়িয়ে যাব, অর্থাৎ ধরা যাক আলোক রশ্মি এইরকম জায়গা থেকে আসছিল, এইরকম জায়গা থেকে না এসে এইরকম জায়গা থেকে, দ্বিতীয় আলোক রশ্মিটি একটু উপরের থেকে আসছে, তো এরকম জায়গা থেকে যদি আসে আলোক রশ্মিটি, তাহলে তার জন্য লক্ষ্য করে দেখো, আপতন কোণের মানটা বাড়িয়ে দিয়েছি। অভিলম্বের সঙ্গে রশ্মি যে কোণ করে, সেই কোণটা হচ্ছে আপতন কোণ। গুলিয়ে ফেলো না, এটা কিন্তু আপতন কোণ নয়। এদিকে একটা কোণ রয়েছে, সেটা কিন্তু আপতন কোণ নয়। আপতন কোণ বলতে কোনটা বুঝবো না, আপতিত রশ্মির সঙ্গে অভিলম্ব যে কোণটি করেছে সেটি হচ্ছে আপতন। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আপতন কোণটা বড় হয়ে গেল, একটু বড় হয়ে গেল, মানে আরেকবার চিহ্নিত করলাম, এটা 2 নাম্বার নাম দিলাম, আলোক রশ্মি 2 নাম্বার নাম দিলাম। তাহলে প্রতিসরণ কোণটা যেটা আর ছিল আগে, তার থেকে একটু বাড়বে। তাহলে প্রতিসরণ কোণটা একটু বাড়লো মানে এই পর্যন্ত হলো। এই পর্যন্ত যদি হয়, তাহলে আমরা বলতে পারি যে দ্বিতীয় ক্ষেত্রে প্রতিসৃত রশ্মিটা হয়ে গেল এইরকম। এটা 2 নাম্বার। 2 নাম্বারটা চিহ্নিত করে দিই, তাহলে তোমাদের পক্ষে বুঝতেও সুবিধা হবে, এটা 2 নাম্বার রশ্মি। তাহলে 2 নাম্বার আপতিত রশ্মির জন্য 2 নাম্বার প্রতিসৃত রশ্মি একটা পাওয়া গেল। ঠিক আছে, এরপরে আমি আপতন কোণটা আরো বাড়াচ্ছি। 3 নাম্বার একটা রশ্মি নিলাম এই জায়গা থেকে, 3 নাম্বার রশ্মি নিচ্ছি। দেখা গেল 3 নাম্বার রশ্মির জন্য হলো কি,
একেবারে এইটি হচ্ছে আমার 3 নাম্বার আলোক রশ্মি। আর প্রতিসৃত রশ্মি যেটি হলো সেটি করলো কি, দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে চলে গেল। একদম কিরকম করে গেল, দুই মাধ্যমের বিভেদ তল যদি ঘেঁষে চলে যায় তার মানে একদম ওই যে আগের লাইনটা ছিল, হালকা একটা নীল লাইন ছিল, সেই লাইনটা থাকবে না, দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে লাইনটা চলে গেছে। তার মানে প্রতিসরণ কোণের মানটা তোমরা বুঝতেই পারছো, জ্যামিতি সম্বন্ধে যথেষ্ট তোমাদের ভালো আইডিয়া আছে। হ্যাঁ, প্রতিসরণ কোণের মান হয়ে গেছে 90 ডিগ্রি। প্রতিসরণ কোণের মানটা 3 নাম্বার রশ্মির জন্য হয়ে গেল 90 ডিগ্রি। এটা 3 নাম্বার রশ্মি। তাহলে যদি এমনটা হয় যে 3 নাম্বার রশ্মির থেকেও আরো উপরের থেকে আলোক রশ্মিটা আসে, অর্থাৎ এইরকম জায়গা থেকে আলোক রশ্মি যদি আসে, এইরকম জায়গা থেকে যদি আলোক রশ্মিটা আসে, তাহলে সেটা কি করবে, 90 এর বেশি তো ওদিকে হবে না, তার মানে আবার এই মাধ্যমে সে ফিরে আসবে। কিরকম করে ফিরে আসবে না, 4 নাম্বার রশ্মি যেটি হবে সেটি কিন্তু আর দ্বিতীয় মাধ্যমে যেতে পারছে না, সে রশ্মিটি 4 নাম্বার রশ্মিটি যেটি হলো সেটি প্রথম মাধ্যমেই ফিরে এলো। তাহলে ঘটনাটা কি ঘটলো দেখো, আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তখন 4 নাম্বার রশ্মি প্রথম মাধ্যমে ফিরে আসে, এরকম বলা যাবে না, নির্দিষ্ট করে বলতে হবে। কি বলতে হবে, তাহলে নির্দিষ্ট করে বলতে হলে আমাদের আর একটু নির্দিষ্ট করে বলতে হবে। লক্ষ্য করে দেখো, এই 3 নাম্বার যে রশ্মিটি আছে, 3 নাম্বার রশ্মিটির আপতন কোণের মান একটা নির্দিষ্ট মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হচ্ছে। যে বিশেষ আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় সেই কোণটাকে বলে থিটা সি বা সংকট কোণ। থিটা সি, থিটা একটা গ্রিক লেটার, আর সি ফর ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল মানে সংকট। থিটা সি কে বলে সংকট কোণ। তাহলে সংকট কোণ জিনিসটা কি, সেটা আগে আমাদের সংকট কোণটাকে ডিফাইন করতে হবে, সংকট কোণটাকে আগে সংজ্ঞায়িত করতে হবে। তাহলে আমরা লিখব ঘনমাধ্যম থেকে ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণের সময় আপতন কোণের যে বিশেষ মানের জন্য বা আপতন কোণের যে মানের জন্য সময় আপতন যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়। প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়। আপতন কোণের সেই মানকে, শুধু সেই বললে কিন্তু চলবে না, আপতন কোণের সেই মানকে দুই মাধ্যমে, এটিও যোগ করতে হবে, ওই দুই মাধ্যম, ওই দুই মাধ্যমের
সংকট কোণ বলে। তাহলে ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণের সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, আপতন কোণের সেই মানকে ওই দুই মাধ্যমের সংকট কোণ বলে। এখান থেকে একটি ওয়ার্ডও কিন্তু সরানো যাবে না বা তোমার মন গড়া লেখা যাবে না। যদি লেখো তাহলে নাম্বার কাটা যাবে, কারণ এখানে প্রত্যেকটি ওয়ার্ড সুচিন্তিতভাবে ব্যবহার করা হয়েছে এবং বিশেষ প্রয়োজনে ব্যবহার করা হয়েছে। শুধু সেই বললে অনেকে লিখে, এটা ছাত্রছাত্রী অনেকে এই ভুলটা করে, শুধু সেই লিখে দেয়। আপতন কোণের সেই মানকে বলা হবে। আর এই দুই মাধ্যমের কথাটিও যোগ করতে হবে। যদি দুই মাধ্যমের শব্দবন্ধটি যোগ না করা হয় এই সংজ্ঞার মধ্যে, তাহলেও কিন্তু এই সংজ্ঞাটি ভুল হয়ে যাবে এবং নাম্বার পুরোপুরি কাটা যাবে, নাম্বার দেওয়া যাবে না। যাই হোক, সংকট কোণটাকে আমরা চিহ্নিত করেছি থিটা সি দিয়ে। এবারে কি না, আপতন কোণের মান যদি থিটা সি অপেক্ষা বেশি হয়, তাহলে আলোক রশ্মি পূর্বেকার মাধ্যমে ফিরে আসে। তাহলে একই সংজ্ঞা, ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণের সময় আপতন কোণের মান যদি থিটা সি অপেক্ষা বা দুই মাধ্যমের সংকট কোণ অপেক্ষা বেশি হয়, তখন আলোক রশ্মি আর দ্বিতীয় মাধ্যমে যেতে পারে না, প্রথম মাধ্যমে ফিরে যায়। 4 নম্বর কেস যেটা দেখালাম তোমাদের, এই ঘটনাকে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কেন বলা হয়? এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা ঘটছে এই নিচের মাধ্যমের অভ্যন্তরে, অর্থাৎ উপরের মাধ্যমে যাচ্ছেই না, উপরের মাধ্যমে সে যেতেই পেল না, যেতে যেতে সে প্রথম মাধ্যমেই ফিরে চলে এলো। তাই এই কথাটা যোগ হয়। আর পূর্ণ যোগ হয় প্রতিফলনের ক্ষেত্রে কিছুমাত্র আলোক রশ্মি প্রতিসৃত হয়, এখানে কোনো রশ্মি প্রতিসৃত হয় না, কোনো অংশই প্রতিসৃত হয় না, তার জন্য এটাকে পূর্ণ বলা হয়। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তাহলে টোটাল যে কথাটা রয়েছে, পূর্ণ, তারও একটা ইমপ্লিকেশন রয়েছে, টোটাল বা পূর্ণ। আর আভ্যন্তরীণ বা ইন্টারনাল, আভ্যন্তরীণ, এই দুটো শব্দেই দুটো মিনিং রয়েছে। সেই মিনিংগুলো বিশেষ কারণে ব্যবহার করা হয়েছে। প্রথমত বললাম কি, আভ্যন্তরীণ হচ্ছে যে এই 1 নাম্বার যে মাধ্যম থেকে আসছিল সেই মাধ্যমের অভ্যন্তরেই ঘটনাটি ঘটে, সেটি দ্বিতীয় মাধ্যমের আসতে চায় না, আসতে পারে না, চাইলেও পারে না। আর 2 নাম্বার, যতটা আলোক রশ্মি আসছিল, অর্থাৎ 100% যদি আসে এখান থেকে, 100%-এর 1%ও কিন্তু এদিকে আসতে পারবে না, 100%-এর 100%ই প্রথম মাধ্যমে পুনরায় ফিরে যাবে। তার জন্য এটা ঘটনাটা বলা হচ্ছে পূর্ণ প্রতিফলন। তাহলে সংজ্ঞাটা তোমরা লিখে নিতে পারো, বা আমি এখানে লিখে দিলে, আমার জায়গা নেই, আবার জায়গা যদি করতে হয় তাহলে এগুলো একটু মুছে দিতে হবে। ঠিক আছে, মুছে দিয়ে লিখে দিই, তাতে তোমাদের সুবিধা। তাহলে এইভাবে শুরু করতে হবে লেখাটা। দেখো, ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণের সময় ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে যদি আপতন কোণের মান দুই মাধ্যমের সংকট কোণ অপেক্ষা বেশি হয়,
যখন আলোক রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলিত হয়ে প্রথম মাধ্যমে ফিরে যায়, এই ঘটনাকে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। কিছু প্রাকৃতিক উদাহরণ রয়েছে, যেমন কচু পাতাতে জল। হ্যাঁ, একটা উদাহরণ তোমাদের দিয়েছে বই, দেখছি কচু পাতা রয়েছে, কচু পাতাতে জল। অনেকের পক্ষে, গ্রামাঞ্চলে তো কচু পাতা হামেশাই দেখতে পাওয়া যায়। এই একটা কচু পাতা রয়েছে, সেখানে যদি একটা জলের বিন্দু থাকে, টলমল টলমল করে যেটা, তো সেটা দেখবে চকচকে দেখতে হয়। চকচকে হয় তার কারণ হচ্ছে কি, কিংবা একটা উদাহরণ দেওয়া হয়, একটা কাঁচের গ্লাস, কাঁচের গ্লাসের মধ্যে একটা ভূষা কালি মাখানো একটা মার্বেল যদি ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে সেই ভূষা কালি মাখানো মার্বেলটাকে খুব চকচকে মনে হয়। এটা কাঁচের গ্লাস, সেই কাঁচের গ্লাসে একটা, ধরা যাক এটা গ্লাস, এই গ্লাসের মধ্যে একটা মার্বেল নেওয়া হলো ভূষা কালি মাখিয়ে, মানে ওই মোমবাতির শিখাতে ধরলেই ভূষা কালি মাখানো হয়ে যাবে। তারপরে সেটাতে কাঁচের গ্লাসটা জল দিয়ে ভর্তি করে দিতে হবে। জল দিয়ে ভর্তি করে দিলে দেখবে এই মার্বেলটাকে চকচকে লাগছে কোনো কোনো জায়গায়, সব জায়গাতে। এটা হয় আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে, অর্থাৎ এই যে বাইরের থেকে আলোক রশ্মি গেল, বাইরের থেকে আলোক রশ্মি গিয়ে কি করলো, আবার লক্ষ্য করে দেখো, এটা বাইরে থেকে আলোক রশ্মি যাচ্ছে, আসার সময় সে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসছে। যখন তোমার কাছে আসছে আলোক রশ্মিটা, তখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসছে, এবং সেই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসার সময় সংকট কোণের থেকে বেশি কোণে যদি আপতিত হয়, তাহলে তখন কি হয়, সে পূর্বেকার মাধ্যমে ফিরে যাবে আলোক রশ্মিটি, এবং তাকে এইরকম একটা ঘটনা ঘটে, সেখানে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সেখানে ঘটে। এরকম কতগুলো বাস্তব উদাহরণ দেওয়া আছে তোমাদের বইতে, সেগুলো তোমরা বইতে দেখবে। কিন্তু যেটা মূলত সেই জিনিসটা আলাদা, সেটা তোমাদের অলরেডি যে অরিজিনাল আলোচনাটা করে দিয়েছি আমি। মরিচিকা, মরিচিকাটা একটু বুঝিয়ে দিতে হবে, তাহলে তোমাদের পক্ষে সুবিধা হবে জিনিসটা। তো ধরা যাক মরিচিকা জিনিসটা হচ্ছে কিরকম, তোমরা নিশ্চয়ই শুনেছো গল্পগুলো। এখন তো মরুভূমির মধ্য দিয়ে আর উট নিয়ে পথিকরা খুব একটা যাতায়াত করে না, যোগাযোগের অনেক ভালো ভালো মাধ্যম রয়েছে। তো ঘটনা হচ্ছে কি, যে মরুভূমির মধ্যে উত্তপ্ত বালুকা রাশি বহুদূর পর্যন্ত বিস্তৃত থাকে। আমরা করছি কি, এখানে নিচের যে লাইনটা সেটা হচ্ছে বালি, আর এই যে একটা ছোট ছোট লাইন আঁকছি উপর উপরে, এইগুলো হচ্ছে এক একটা স্তর, বায়ুর স্তর। সেই বায়ুর স্তরগুলো, প্রত্যেকটা স্তর একটার থেকে আরেকটা একটু একটু আলাদা, কতগুলো বিভেদ তল এখানে আমরা এঁকেছি মন গড়া। তো কি হচ্ছে,
আগে ঘটনাটা বুঝিয়ে দিই। এটা বলে মরীচিকা। মরীচিকা সেটা কি? মরীচিকাটা একটু বুঝিয়ে দিই আলাদা করে, যেটা গল্পটা বলছিলাম, যে মরুভূমিতে উত্তপ্ত বালু রাশি, সেই জায়গাতে ধরা যাক এইখানে একজন পথিক রয়েছে, এই জায়গাতে, পর্যটক বা পথিক, যে মরুভূমি দিয়ে পার হয়ে যাচ্ছে। তো সে ভুল করে কখনো কখনো দেখে দূরে কোনো একটা গাছ রয়েছে, ভুল করে দেখে কিন্তু, এবং গাছের পাশে একটা বিশাল পুকুর রয়েছে, এবং সেই পুকুরে এই গাছের যে, যেমন গাছের পাশে একটা পুকুর থাকলে সেই পুকুরের জলে গাছের দেখবে একটা প্রতিবিম্ব এরকম তৈরি হয়, এবং সেই প্রতিবিম্বটা আবার নড়তেও দেখি আমরা। যদি কখনো পুকুরের পাশে গেছো তোমরা, তখন দেখবে পুকুরের জলে একটা প্রতিবিম্বিত হয়েছে এরকম একটা গাছ যেই থাকে, জলের মধ্যে পুকুরের জলটা যেটা রয়েছে সেখানে গাছের একটা প্রতিবিম্ব ফরমেশন। এবং এটাও ঠিক কথা যে এই যে পুকুরের জলের মধ্যে যে প্রতিবিম্ব রয়েছে, সেই প্রতিবিম্বের যে ডালপালা এখানে যেগুলো রয়েছে সেগুলো প্রতিবিম্বিত হবে। ডালগুলো যেরকম কাঁপে, এটাও সেরকম কাঁপে। যদি পাশে কেউ দাঁড়িয়ে থাকে পুকুরের পাশে, তাহলে তারও একটা প্রতিবিম্ব, এরকম যদি কেউ দাঁড়িয়ে থাকে, কোনো একটা মানুষ, তারও একটা প্রতিবিম্ব এই পুকুরের জলে দেখতে পায় এই পথিক। এটা ঘটনা। তো হয় কি, মরুভূমিতে এরকম একজন পথিক যে হাঁটছে, কখনো কখনো তার মনে হতে পারে দূরে কোনো জায়গাতে একটা জলাশয় রয়েছে, সেই জলাশয়ের পাশে কোনো একটা গাছ আছে, কিংবা সেই জলাশয়ের পাশে যদি কোনো আরো কেউ থাকে, কোনো উট, মরুভূমিতে উটেই হচ্ছে ওখানকার একমাত্র যানবাহন, যে থাকে তার একটা ছবি দেখতে পাবে, প্রতিচ্ছবি নিচে দেখতে পাবে, প্রতিবিম্ব দেখতে পাবে। এবং শুধু তাই নয়, পুকুরে যেরকম করে প্রতিবিম্বটা তির করে কাঁপে, সেরকম করে সেটা কাঁপতেও দেবে। তখন সে পথিক কি করবে না, সেই পথিক সেই জায়গা থেকে ওই যে এসে দেখতে পাচ্ছে দূরে কোনো জায়গাতে একটা গাছ, এবং নিচের কাছে একটা সরোবর রয়েছে, পুকুর রয়েছে। মরুভূমির পথিক তৃষ্ণার্ত, তার জলের সবসময় প্রয়োজন, সে সেখানের দিকে যাবে, যে দেখবে কি সেখানে কোনো পুকুর নেই, শুধু গাছটুকু আছে, এবং সেই যে প্রতিচ্ছবিটি ছিল বা প্রতিবিম্ব ছিল সেটাও হারিয়ে গেছে। হয়তো নেড়া গাছটা আছে কিংবা উট দাঁড়িয়ে আছে, কিন্তু পুকুর নেই। সেই পুকুরটা দেখবে কোন দিকে, অন্য কোনো দিকে দেখতে পাবে। এটা বলে মরীচিকার কবলে পড়া। তারপরে কি, সেই মরুভূমির মধ্যে সেই মরীচিকার কবলে পড়ে এখান থেকে ওখানে ছুটে ছুটে যত যাবে তত তৃষ্ণা বাড়বে তার। যেখানে যাবে সেখানে কোনো পুকুর থাকবে না, কোনো জল থাকবে না, তৃষ্ণা বেড়েই যাবে, আশাও বেড়ে যাবে, বিভ্রান্তিও বেড়ে যাবে। এক সময় সেই মরীচিকার কবলে পড়ে সেই পথিক মরুভূমিতে প্রাণ হারাবে। এটা একটা অ্যালিগরিক্যাল মিনিং বলে না, মরীচিকার পেছনে দৌড়াস না, সেটা এখান থেকে এসেছে। তো এ তো গেল গল্পের ব্যাপার। মরীচিকা কোথায় দেখা যায়, কেন তৈরি হয় সেটা আমরা এখনো বলিনি। কেন মরীচিকা তৈরি হয় সেটা আমরা এখানে গল্পটা বলি, কি করে তৈরি হয়। তো ধরা যাক আমরা এখানে একটা ছবি আঁকছি, আঁকার চেষ্টা করছি। ছবি তো খুব ভালো আঁকতে পারি না, মোটামুটি একটা ছবি আমরা আঁকছি এখানে। ধরা যাক এটা একটা গাছ, এটা একটা গাছ, গাছের গুঁড়ি, আর সেই গাছের এগুলো হচ্ছে ডালপালা। গাছের পরিবর্তে এখানে উটও থাকতে পারে, কোনো কোনো বইতে উটের ছবি দেওয়া হয়, মরুভূমিতে উটের ছবিটাই সবচেয়ে বেশি প্রসিদ্ধ ছবি। তো সেখানে এই একটা বিন্দু, ধরা যাক এই একটা বিন্দু, কিংবা এই একটা বিন্দু আছে, এই একটা বিন্দু, সেখান থেকে আলোক রশ্মি আসবে, তারপরে প্রতিফলিত হবে বা প্রতিসৃত হবে, সে তো হবেই। এখন কিরকম ভাবে প্রতিষ্ঠিত হয়, কিরকম ভাবে প্রতিফলিত হয়, সেটা আমাদের একটু আলোচনা করা যাক। তো এটা হচ্ছে স্যান্ড, বালি, নিচেরটা। এবং তোমরা জানো যে মরুভূমিতে সূর্য প্রচন্ড জোরালো ভাবে
সেখানে রোদ দিনের বেলাতে প্রচন্ড রোদ, রাত্রেবেলা আবার ঠান্ডা বলে। যাই হোক, তাহলে দিনের বেলা সেখানে সূর্য রয়েছে, সেখান থেকে আলোক রশ্মি এসে পড়েছে এবং স্যান্ড বা বালি সেটা অত্যন্ত উত্তপ্ত। বালির সঙ্গে সংলগ্ন যে বায়ুর স্তর সেটা সবচেয়ে গরম, এটা হটেস্ট, এটা সবচেয়ে গরম, মানে তীব্র গরম। তারপরেরটা হচ্ছে একটু কম গরম, গরমটা কমে কমে আসবে যত উপরে আসবে। যেটা বালির সঙ্গে সংলগ্ন সেটা তীব্র গরম বাতাস হবে। আর এই গরম হওয়ার জন্যে এখানকার কি হবে না, এখানের বাতাসটা লঘু হবে। তার মানে এটা লঘুতম, নিচের বায়ুস্তরটা। তারপরে লঘুতর, তারপরে লঘু, তারপর আরো লঘু। এটা লঘু মানে ঘন ঘন হতে হবে, ঘন। এটা ঘনতর, এটা ঘনতম। এরকম করে আমরা সাজাতে পারি। সবচেয়ে লঘু, তারপর থেকে লঘু, লঘুত্বটা আস্তে 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 ঘন হয়ে আসবে। আলোক রশ্মি যখন আসে এখান থেকে, দেখো প্রথমবারে এখান থেকে যে আলোক রশ্মিটি আসবে, ফার্স্ট রে যেটি আসবে, প্রথম একটি আলোক রশ্মি এখান থেকে আসছে, সেখানে পড়লো। তাই এটা দুই মাধ্যমের বিভেদ তল। দুই মাধ্যমের বিভেদ তলে কি হবে না, আপতন কোণ যা হবে প্রতিসরণ কোণের মানটা তার থেকে একটু বেশি হবে। একটু বেশি করে দাও, প্রতিসরণ কোণের মানটা একটু বাড়িয়ে দাও, একটু বেড়ে গেল। একটু বেড়ে গেল প্রতিসরণ কোণ। তারপরে কি হবে, তাহলে দেখো এখানে যে কোণে আপতিত হয়েছিল এখানে তার থেকে বেশি কোণে আপতিত হচ্ছে, দেখতেই পাচ্ছ। এখানে যা কোণটি হয়েছিল এই জায়গায় তার থেকে বেশি কোণে আপতিত হচ্ছে এখানে। এরপরে প্রতিষ্ঠিত আবার হবে, এটা ঘন, এটা লঘু। ঘন থেকে যখন লঘুতে আসবে, এই দেখো এটা ঘন, এটা লঘু, তাহলে তখন আরো একটু হবে, মানে আরেকটুকু ফ্ল্যাট হয়ে গেল, অর্থাৎ আপতন কোণটা আরো বেড়ে গেল। আপতন কোণ বেড়ে গেল, তারপরে কি হলো, আবার আপতিত হলো। তারপরে যদি এমনটা হয় এই জায়গাতে এসে আপতন কোণের মানটা দুই মাধ্যমের সংকট কোণ অপেক্ষা বেশি হয়ে যায়, তখন কি হবে না, এই আলোক রশ্মি আর এদিকে যাবে না, পূর্বেকার মাধ্যমে সে ফিরে চলে যাবে। ধরা যাক পূর্বেকার মাধ্যমে যেখানে ফিরে যাচ্ছে এই জায়গাতে একজন পথিক দাঁড়িয়ে আছে। পথিকের কিরকম, এটা হচ্ছে বডি, এটা হচ্ছে তার গর্দান, হ্যাঁ, আর এই জায়গায় তার মাথাটা রয়েছে। তার চোখে এসে আলোক রশ্মি পৌঁছাচ্ছে এরকম জায়গাতে। সে কি মনে করবে যে এই যে আলোক রশ্মি যেটা চোখে তার পৌঁছাচ্ছে সেটা আসছে এইরকম নিচের দিকের থেকে একটা বিন্দু থেকে। এইরকম জায়গায় একটা বিন্দু আছে, এই ঠিক তার নিচটাতে A1 একটা বিন্দু। সেখান থেকে সে মনে করবে যে আলোক রশ্মিটি এখান থেকে আসছে বলে মনে হবে। আসছে বলে মনে হবে মানে হচ্ছে কি, এই জায়গায় সে একটি প্রতিবিম্ব দেখতে পাবে। সেরকম প্রত্যেকটি এখানে এ বি সি ডি যতগুলি গাছের বিন্দু রয়েছে প্রত্যেকটির জন্য একটি একটি প্রতিবিম্ব তৈরি হবে, এবং নিচে সে একটি অবিকল এরকম গাছ, গাছ থাকলে গাছ, উট থাকলে উট, যাই হোক সে দেখতে পাবে। আবার কি, এই যে মরুভূমিতে যখন উত্তপ্ত বালুরাশি থাকেই, তার সঙ্গে সঙ্গে ওখানে বাতাসও বয়। বাতাস বইলে কি হয় না, এই যে স্তরগুলি আছে সেই স্তরের যে ঘনত্ব সেটি ক্রমাগত পরিবর্তিত হয়। ক্রমাগত যখন পরিবর্তিত হবে তখন কি হবে, আলোক রশ্মির যে গতিপথটা সেটাও ক্রমাগত পরিবর্তিত হবে। ক্রমাগত পরিবর্তিত হতে কি হবে, মনে হবে যে এই বিন্দুটা কাঁপছে, কম্পমান একটা বিন্দু। মানে অবিকল যেরকম একটা প্রতিবিম্ব তৈরি হয় গাছের সাহায্যে, গাছের পুকুরের সাহায্যে যেরকম প্রতিবিম্ব তৈরি হয়, সেই রকম একটা প্রতিবিম্ব সে এখানে দেখতে পাবে। তখন তার কি মনে হবে যে দূরে একটা কোনো পুকুর রয়েছে,
সরোবর রয়েছে, সেখানে জল রয়েছে, সেখানে গাছ রয়েছে, গাছের যেহেতু ছবিটা কাঁপছে, হ্যাঁ, তাই সেই পুকুরের দিকে সে দৌড়ে যাবে এবং দেখবে সেখানে কোনো পুকুর নেই, সেখানে শুধু গাছ রয়েছে কিংবা উট যাই হোক না কেন যার ছবি সে দেখছিল সেটা রয়েছে। এটাই মরীচিকা ফরমেশন এবং এখানে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য এই ঘটনা ঘটে। যাই হোক, আমার গল্প শেষ। তোমাদের যেটুকু পড়ানোর আমার পাঠ্য বিষয় যেটা ছিল তোমাদের বইতে যতটা পেরেছি আমি আলোচনা করে দিয়েছি স্বল্প পরিসরে। এটি ক্লাস 8 অষ্টম শ্রেণীর সিলেবাসে যেটি রয়েছে সেটি আমি যথাযথ যেরকম বইয়ে রয়েছে, রাজ্য সরকার যে বইটি দিয়েছেন সেখানে যেরকম রয়েছে আমি সেই রকম আলোচনা করে দিয়েছি। ক্লাসটি মূলত আমাদের হিন্দু স্কুলের ছাত্রদের জন্য করা। ল্যাবরেটরিতে আমার ক্যালাইডোস্কোপ এবং পেরিস্কোপ থাকলেও আগের ক্লাসে বলেছি আমার পেরিস্কোপ রয়েছে, ক্যালাইডোস্কোপ রয়েছে, তোমাদের আমি দেখাবো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় তোমাদের মরীচিকা দেখাতে পারবো না, আমাদের ল্যাবরেটরিতে কোনো মরীচিকা রাখা নেই। তো যাই হোক, হিন্দু স্কুলের ছেলেরা যারা 8-এ পড়ো তারা এটা দেখতে পারো, যারা ক্লাস 10-এ পড়ো তারাও দেখতে পারো, কারণ আমি দুরকম ভাবেই স্নেলের সূত্রটা বা প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা দুরকম গ্রুপের জন্য সহজবোধ্য করে বোঝানোর জন্য আলোচনা করে দিয়েছি। আর এই ভিডিওটি তোমরা দেখবে, একবারে বুঝতে না পারো দুবার দেখবে। হিন্দু স্কুল বাদ দিয়ে অন্য কোনো ছাত্রছাত্রী যদি এটি দেখে এবং উপকৃত হয় তার জন্য হিন্দু স্কুল কৃতজ্ঞ থাকবে এবং সেখানে আমাদের কোনো আপত্তি থাকবে না। আমাদের বিদ্যালয়ের বা হিন্দু স্কুল থেকে কোনো রকম আপত্তি সেখানে থাকবে না। প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা দেখলো এটি, এবং এখানেই ভিডিওটি শেষ করা হচ্ছে।